উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতার নূপুর পায়ে। লিখেছেন আয়শা শেখ রিন। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব ১। ২৯ বছরের প্রফেসর হয়ে আমি কিনা একটা ১৭ বছর মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ও গড, আন্টি তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও বিস্মিত কণ্ঠে বলে উঠল বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটুও। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এবারে মেয়েকে বিয়ে করতে এসেছো, এই বাড়ি মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে? আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে, ব্যাস, এখন কথা এখানেই শেষ। নূরজাহানের চৌধুরী এই আসমিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপতন নীরবতা নেমে এলো। উপস্থিতি সকলেই স্তব্ধ। এ বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারোরই নেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না আম্মা, আমি আমার এইটুকু মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দেব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিটাপিটি বারিশও চেঁচিয়ে বলল, আপনার মেয়েকে আমি বিয়ে করবও না। আলতাফ চৌধুরীও তখন রেগে ফুঁসতেন, তোমার কাছে আমি বিয়ে দিলে তো করবে, আমি বিয়ে করলে তো দেবেন। বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চলমান এই বাকযুদ্ধের মাঝেই সভাকক্ষের এক কোনায় ঘোমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে ১৭ বছরের বয়সী তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে ৫ বছরের বড়। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পরপরই দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করে এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছেন। ঝিলমিলের এক পাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম এবং অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময়ে ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে এলো নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটা শব্দও করিস, তবে তোর মেয়ে আর বউসহ তোকে এই বাড়ি থেকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মায়ের এমন ভয়ানক ধমকে থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বললেন, জাহান, তুই তোর দাদিমার মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকত, এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকিয়ে অত্যন্ত মিনমিনে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা। তোমার কথার উপরে আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এমন কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন, যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথার নিচের জীবনের এত বড় একটা সিদ্ধান্ত সহজে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ তখন ঝিলমিলের এই আসমিক সম্মতিতে কিং কর্তব্য প্রিমোট। ঝিলমিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো। আকাশের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখি, আর ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে এখানে আসিনি। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরীর ছোট ছেলে, ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তেই জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমাকে নিয়ম শেখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই। আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে আকাশ দমে গেলেও বারিশ দমবার পাত্র নয়। সে নিজের অবস্থানে অনড়। আমি একজন প্রফেসর, আর ও মাত্র স্কুলের গণ্ডি পার হয়ে একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবে এই বিয়েতে রাজি হতে পারছি না। আই এম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যান এবার নূরজাহান চৌধুরী তার ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপরই সে বারিশের বাবা চঞ্চল শেহরিয়ারকে সব কিছু জানান, সাথে নিজের সিদ্ধান্তও জানান। তার এ বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেকেও তিনি জোর করবেন না। তাই চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশের বাবা। পরিষ্কার কথা শুনে রাখো বারিশ, তুমি যদি এ বিয়েতে রাজি না হও, তাহলে আজ থেকে আকাশের সাথেও ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে তোমার বন্ধুত্ব আজ এই মুহূর্ত থেকে শেষ। নূরজাহান চৌধুরীর এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তিকে বদলে দিল। আকাশ তার সাথে বন্ধুত্বটা আর 10টা সাধারণ বন্ধুত্বের মতো নয়, ও তার বেস্ট ফ্রেন্ড। সে ছোটবেলার বন্ধু। মায়ের এমন হুকুম যে আকাশ অমান্য করতে পারবে না, সেটা বারিশ খুব ভালো করেই জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকালো।
আকাশও অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে আসে। বারিশের কাঁধে হাত রেখে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু করে মিনতির সুরে বলে, রাজি হয়ে যা দোস্ত, ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচু বলে ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙ্গিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশের রাগ গিয়ে এবার বিস্মিত পরিণত হলো। সে অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবা সহ বড় ভাই সবাই তাকে বোঝালো, তবুও রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহুতে চিমটি কেটে মৃদু আওয়াজে বলল, এই বারিশটা বেশি বেশি করছে। আমি কিন্তু কিছু একটা বলে ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয় কই যাবি, ইরান বলল। বলতে না বলতেই ইরানের কথা ফলে গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতির বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখটা বাঁকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েতে রাজি হচ্ছি। না হলে এই আলতাফ চৌধুরী মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরীও এবারেও তার ভুল শুধরে দিয়ে কড়া গলায় মনে করিয়ে দিলেন, আন্টি নয়, দাদিমা। বারিশ দাঁত কিরমির করে বলল, ওকে দাদিমা। আলতাফ চৌধুরী আবার রেগে মেগে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দিলেন। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগলো। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপার সাইন করলো। সে সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেবের পড়ানো সব নিয়মকানুন মেনে নিয়ে একরাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাপা গলায় কবুলে বলে ফেলল। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের ওপরে রাখলেন। দুজনের হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রাখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে। নিয়ে যাও এবার। দাদিমার মুখে নিয়ে যাও কথাটা শুনতেই ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাবো আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির অমন অবুঝ প্রশ্নে বললেন, কেন, স্বামীর সাথে স্বামীর বাড়িতে। আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভরকে কি বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বললেই বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়া কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজে ঘরে থাকতে পারে রে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আহম্মক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটাও একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতো পরেও বারিশের কাঁধ অব্দি পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানিতে বারিশকে গ্রিক মূর্তির মতো সুদৃঢ় আরও ভয়ানক সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিঁথি হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিবহুল চওড়া কাঁধ আর ধারালো চোয়ালের গম্ভীর। বারিশের পাশে নিজেকে বড় অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গম্ভীর চোখের স্থির চাহনিটা ওর দিকে আসতেই পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটাও একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছে, ঠিক তার দিকেই, কেমন গম্ভীর চাহনির, রহস্যহীন, যেন চোখের দৃষ্টি দিয়েই আস্ত গিলে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেললো এটা? সে তো কেবল তার ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচ্চুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বারিশ চাচ্চু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর। কলেজের সেই স্যারকে পুরো ক্লাসের সবাই পাখির মতো ভয় পায়। আজ সেই কড়া স্যার শিক্ষকের সাথে তাকে অন্য একটা বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারা দেখালো ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতির মুখের এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজর এড়ালো না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদির দিকে তাকিয়ে কোনো মতো নিজের ভেতরে অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢোক গিলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি। কথাটা বলে সবাইকে হালকা ঠেলে ঝটপট পা চালিয়ে ভিতর দিকে চলে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু একটা গিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে? ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঁচিয়ে করা নিষেধ গলায় বললেন, না আম্মু, একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেল না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির পেছনে এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে চিটকানিটা খুলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে নিজ বাড়িটার দিকে তাকায়। তারপর শাড়ির কুচিটুকুলো দুই হাতে শক্ত করে জাপটে ধরে সোজা বাইরে পিচঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবলটা বলেই ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এ খড়খড়ে বারিশ চাচ্চুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচ্চু তো চাচ্চুই,
তার উপর আবার কলেজের কিটকিটে স্যার। ক্লাসে যে অ্যাসাইনমেন্টগুলো একটু দেরি করে জমা দিলে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার সাথে এক করে এক ছাদের নিচে থাকা অসম্ভব। তার চেয়ে এই রাতের অন্ধকারেই পালিয়ে যাওয়া ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না। তো এলোই না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে আছে। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরানের মনে কেমন একটা খচকা লাগলো। সে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলে ঘরের দিকে গেল, কিন্তু রুমে পা রাখতেই তার চোখ চক্ষু চড়ক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরানার এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে আসে, হাঁপাতে হাঁপাতে বলল, দাদিমা সর্বনাশ হয়েছে, ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম সহ জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিশ মিলল না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একজন জানালো পেছনে দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলো বাইরের অন্ধকারে রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী সোফায় ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। পুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিলও আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যিই তখন দেখার মতো। তার চোখে মুখে রাগে অপমানে বিস্ময়ে লাল হয়ে গিয়েছে। উপস্থিতি বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তুঙ্গে। চৌধুরী বাড়ি মেয়েরা যে এভাবে একের পর একটা বরকে কাজগুলো দেখিয়ে পালাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুজন মেয়ে বারিশের সাথে একই কাণ্ড করলো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধীর মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতে চাইল। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু আকাশের কথাকে শেষ করতে দিল না বারিশ। সে ঝাটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে নিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট আ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে এই বালের বিয়েই করতে আসতাম না। গাড়ির শেরওয়ানি বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো। ইঞ্জিন স্টার্ট দিতেই আকাশ দৌড়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় বলল, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানালা নামাই। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে, চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজি যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামা, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বারিশ, শুনছিস? আকাশ বলল। ইজ দিস আ ড্যাম গেম টু হার? নিজের বিয়েতে মদ দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করার মানে কি? সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করেই ছাড়বো। আকাশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে গেল বারিশ। যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চয়ই ঘাপলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশে গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতেই মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছর বান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটা বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিংয়ের হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে এক্সিলেটরে জোরে পা দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জন ফেটে বলল, পুরো পরিবারটাই একটা ফ্রড। আগের জন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাংঢ্যাং করতে করতে পালালে। আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়বো। গাড়ির স্পিডোমিটারে কাঁটা আরও উপরে উঠেছে। বারিশ স্টিয়ারিংয়ে শক্ত করে চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতরে লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে উঠল। শুরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে সে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ায়, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ বড় হয়ে যায় ভয়ে। এক সেকেন্ডের সময় নষ্ট করে না, সে উল্টো করে আবারও মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসলো। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড প্রতীক্ষায় ঝিলমিলের পিছু নাই। পালবে যখন তখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেবো তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলছে, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল, শাড়ি ভারী গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছে। বাড়ির অনেকটা দূরেও চলে গিয়েছিল সে। ভেবেছিল একটা বাস বা ট্রেনে পেলেই আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছিও চলে গিয়েছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সে এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছু শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ি কুচিয়ে ছেড়ে দুহাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি।
পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের কোণে বিজয়ী হাসি রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থাতেই ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো। আর বারিশ ঠিক তখনই ততটা নিঃশব্দে এগোতে লাগলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকে। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুত নেয়। আমাকে ধরা অত সহজ না। আহ! এতটুকু বলে বেচারে ঘুরে দৌড় দিতে গিয়ে পাথরের ধারের সাথে একটা কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারিপাশে যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন এক ঝাঁক চিচি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানত আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বার যে ঠিক এই সময়ে তার পথ আগলে দাঁড়াবে তা ভাবেনি। এমনিতেই পেছনে জানত একটা খাম্বা তাকে তাড়া করে ফিরেছে, তার উপরে আবার এই জ্বর খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙ্গুল বলে যন্ত্রণায় চোখমুখ কুচকে পেছনে তাকাতে না তাকাতেই গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় আবার আরেক দফা চিচি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলালো, প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে কালে। পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃতই মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি চাইছে লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে পড়ল। তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুসতে ফুসতে বলল, আমি যাব না, আপনি চলে যান চাচ্চু, আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁট খুলে বেরোনোর সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবহুল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাচা কোলে শূন্যে তুলে নিল। নিমিষেই মেয়েটা আষ্টে পড়ল বারিশের চওড়া কাঁধের ওপরে। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবে বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে গোড় কাটাতেই মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দুই হাতে কিল থাপ্পড় মারতে লাগল। চাচু প্লিজ আমাকে নামিয়ে দিন। আমি যাব না তো বলছি, এই বিয়ে আমি মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছালয় না। 17 বছর বয়সে অবুঝ বিবের সমস্ত আক্রমণ আর থাপ্পড়ের থাপ্পড় মুখ বুঝে সহ্য করে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ি দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দিয়ে লক করে দিল সে। গাড়ির ভেতরে কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরলে আপু নিশ্চয়ই তাকে ওই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন সে দেখলো গাড়িটা তাদের বাড়িতে গেটে না ঢোকে পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করেছে, তখন তার বুকের ভেতরটা আবারও ছাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল, এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ির গেট তো এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছটপট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করল না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাহিরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শাহরিয়ার বাড়ির দরজাটা পার হয়ে বিশাল লিভিং রুমে সব পেছনে ফেলে সে সিঁড়ি পেয়ে সোজা নিচে ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শাহরিয়ার বাড়ির লোকের চাতকের মতো নতুন বরবধূকে অপেক্ষায় বসে আছে। স্বয়ং বাড়ির বড় আম্মা শাহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করেছিলেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখেই তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়ক গাছ। বিস্ময় হতবাক হয়ে তিনি ছেলে ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণে ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়, তিনি বিস্মিত হলেন পাত্রীর অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাসের দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন, কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ি এমন রূপে ভীতু হলো শিউলি বেগম। বললেন, আসলে আম্মা এতক্ষণ লুকিয়েছি, দিকে পালিয়েছে। ঝর্ণা আম্মার চোখে এবার আরও বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এই জন্যই তখন আপনাকে এতবার কল করেছিলাম। দিকে পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেল। এবারে আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিতি সবাই আতঙ্কিত হয়ে গেল। কি শোনালো আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই কেউ বড় পান, আমার মাথায় কেউ বড় পেনিতে শেষ। এতটুকু বলে জ্ঞান হারালেন আম্মা।
বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে আমার চেতনাহীন দেখে ডক্টরকে কল করলো। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছিল ঝিলমিল। লোকটা দরজার বাহির থেকে লক করে সেই যে গিয়েছে, এখনো আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ডিলেটুলা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুখর্চিত লাল ওড়নাটা, সেটা বড় এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে তলা পাকিয়ে পড়ে আছে দামি বেনারসি, আর ছড়িয়ে ছিটে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে কুচিশুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পুরুষালী শেষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের। সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলদুলে ঘরের ভেতরে পা রাখলো বারিশ। তার গায়ে এখনও বিয়ের শেরওয়ানি, তবে সামনের ওপরে 3টে বোতাম বেখিয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলেও খাটের উপরে ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের চোটে শীষ আচমকাই থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলের ওপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা তার কল্পনাতেও ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলল, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়াও, তবুও নিষ্পৃহা রইল ঝিলমিল। কোনো নড়চড় নয়, যেন যে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে। তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাও অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনেই এসে হাঁটু করে বসে শক্ত হাত ওর 2 বাহু চেপে ধরে হালকাতে হাঁকুনি দিয়ে বলে, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পড়েছ এগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব দিল না। তীব্র শক্তিতে নিজের 2 বাহু ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, আমাকে ধরবেন না চাচ্চু, আপনি আমার চাচ্চু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে রমণীর চোখের সরু চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, ছিলাম চাচ্চু। নাও আই এম ইউর হাজব্যান্ড, মিসেস বারিশ। শুনেও কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি তাদের বাসা। বাড়ির শুধু তার চাচ্চুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচ্চুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হয় তাদের 2 পরিবারের ঘনিষ্ঠতাও অনেক বছর ধরেই প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আমার গলা ঝুলিয়ে দিয়েছে। বারিশ বলল, আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে আমার গলা ঝুলিয়ে দিয়েছে? তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজে বসেছিলাম? পিটাপিটি বলল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট এসে ঝিলমিলের মাথায় থাকা লাল দুপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়েছো তখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তুমি আমার বউ হয়ে গিয়েছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিন পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। না হলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছেই ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছে না আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজের সবাই যেদিন আপনার এই আসল মুখোশ টানবে, সেদিন দেখব প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার যেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ? বারিশ অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার আমার একটা মাত্র বইয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙ্গুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকালো ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখটা আবারও নিচের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে গেল, চোখ বোলালো আবারও অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছ, মাথার এটা খোলনি কেন? মাথায় থাকা দুপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করেছে খোলার। বারিশ নিজেই এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সেইটা খোলার জন্য অনেকক্ষণ নিজেই যুদ্ধ করেছে। বারিশ সেটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেছাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে, অবশেষে খুলতে সক্ষম হয়। কিন্তু তবুও বারিশ সেভাবেই থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলেও বড় বড় চোখে।
তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচ্চু? হোয়াট দ্য হেল, চাচ্চু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না, সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় শুধালো, কি বললেন? তোমার না কিছুদিন পর থেকে এক্সাম, পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরের জেদটা আরও চাড়া দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার পাশে রেখে আসুন। আপু নিশ্চয় এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবারও সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিলের এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগেই বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। বুকশেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে থপ্পাস করে টেবিলের ওপরে রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়িয়ে দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, না হলে মারবো। ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা কি বলে, বাসরাতে বউকে মারার হুমকি দিচ্ছে? সে ফুঁসে উঠে বলে, কি মারবে না মানে? আমার গায়ে হাত তুলবেন? বই খুলো, অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় পড়ল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবে বসে রইল দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল, খোলো বলছি। হঠাৎ এই সেই প্রফেসরের চেনা রাখি ধমকে ঝিলমিলের ভিতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলালো। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এলোমেলো করে উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়েছে এমন একটা ভান ধরল। বারিশ ওর কাণ্ড দেখেও কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবারও কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বাড়ির রুম থেকে বের হতেই ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগে হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশ থেকে কলটা রিসিভ হতে ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝাঁঝিয়ে ওঠে, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি, আমি নিজের চালে নিজেই ফেসে গিয়েছি। আমায় উদ্ধার কর বইন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ও মাই গড, সে আমার কলেজের স্যার। ছি, তুই জানিস উনি আমাকে পড়তে বসিয়েছে? বাসরাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসিয়েছে। কেঁদে দিল ঝিলমিল। কি, তাই বলে পড়তে বসালো? হ্যাঁ, বাসরাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বা স্যার খোদা আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলেই বসে আছো, নতুন করে আর কি খুলতে বলবো? আসবের পৌরশালে কণ্ঠস্বরে গাম্ভীর্যে চমকে ওঠে কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার ওপরে রেখে দেয় ফোন। দরজায় চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতরে হেঁটে আসতে সেই রাজবাড়ি পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় বলল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতি লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে শুধালো, ওটা কি আপনার হাতে? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। নির্ভয়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটা চেপে ধরে ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটাই যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতে থাপ্পড়ে গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপরে আচমকা সেই বরফ শীতল স্পর্শ লাগতেই যন্ত্রণায় কুকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আহ, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। ভ্রুকুচোরা কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখ পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে পাকিয়ে চিৎকারটুকু কোমরে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর অতি সন্নিকটে এনে দাঁতে দাঁত চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকের সুরে বলল, এভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন, একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের ওপরে থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুচকে ঝাঁঝালো গলায় বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরেছেন কেন? বাড়ি সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ও ঠান্ডা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছি। ডিসকাস্টিং। ঝিলমিল নিজে ক্ষোভ প্রকাশের সুযোগ পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আপু ডাকছে। চেনা গলার আওয়াজে কানে পৌঁছাতেই কিশোরী এক মুহূর্ত দাঁড়ালো না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে নেমে এলো। বাড়ির এই পিছু মেয়েটাকে কোনোভাবে আটকে রাখতে পারল না। অগত্যা সেও শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে এলো। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী ও তিক্ত কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করেছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে তখন আকাশের চোখেও একরাশ সংশয়। ঝিলমিল কিছুটা আমতামতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। না আপু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্রই আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করেছিলে তুমি আমার মেয়ের সাথে? ও এমন আত্মচিৎকার করেছিল কেন?
বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো। পরেক্ষণই শ্বশুরের দিকে ফিরে ঠোঁটের তাচ্ছিলের হাসি ফুটিয়ে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন দর্তবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যিস ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন, অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনলে নির্ঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীনের প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম নয়। বারিশ, এমন আমার অবুঝ মেয়েটাকে গায়ে হাত তুললে তোমার একটুও বাঁধল না? বিয়ের প্রথম রাতেই তো তোমার আসল রূপ এটাই। শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো। বিচলিত হল না বারিশ। সে নিজের স্বভাবসবল উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বলল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছায় আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরী রক্ত মাথায় চড়ে যায়। ধমকে বললেন, চুপ করো বেয়াদব, তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসলেন। শ্বশুর মশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাফ গলায় জবাব দিল, শিক্ষক? কি শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় নয়। আপনারা সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানেই দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরী সহ্যসীমা ছড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্তও নয়। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগেই অপর পাশ থেকে তার অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুখে শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকিয়ে অত্যন্ত কঠোর গলায় বলল, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগে তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুজনের টানাপোড়েনে মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই নিজের নিজের দিকে টানছে, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কারাকারি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাতের দিকে আরেক দফা টান দিয়ে তীব্র ক্ষোভে পড়লেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দেব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসির রেখা ফুটে উঠল। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। ওই তো চলে এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত দেখেই আলতাফ চৌধুরী অবচেতনেই নিজের মেয়ের হাতটা আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুড়ে যেতে ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরে গেল। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শাহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় গলায় বললেন, সব আয়োজন করে রাখবেন, কাল আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শাহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বললেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিলের দাদু ভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদু ভাই নয়, মামুনি। নূরজাহান চৌধুরী তাৎক্ষণিক চঞ্চল শাহরিয়ারের সম্বোধনটি সূত্রে দিল। তার এই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটি শেষ করতেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যাকাশে করে তার দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে চেয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগেই তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করে টেনে কিছুটা দূরে নিয়ে গেল। আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিসনি? একটু আগেও তো ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারিদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতে একদম ফুল ফ্রমে বাসর করা স্টার্ট করে দিলি। ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এইসব কথা বলতেও আমার লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য আকাশকে দেখলো, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর করে চিৎকার শুনলো, আর তুই বলছিস হয়নি? বারিশ একটা দীর্ঘশ্বাস পেলে কোচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি? ওই খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলিয়ে এসেছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম আর ওই ডাইনোসরের মতো চিৎকার জুড়ে দিয়েছিল। আকাশ চুপ হয়ে গেল। সে গাড় গড়িয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে, ওদের কথা শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝে উঠতে পারছে না। আকাশ আলতো করে ডেকে হেসে বলল, যাও মামনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠাপিঠি বারিশও ভাঙ্গনের মতো করে একদম একই টোনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তাৎক্ষণিক ভ্রু কুঁচকে সংশোধন করে দিয়ে বলল, তুই মামনি বলছিস কেন? বারিশ করে উত্তর দিল না। সে উল্টে আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করে বেশ উচ্চস্বরে বলল,
ও সরি, যাও শোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন, আমি আসছি এখনই। বারিশের এই মাঝটাতে গলা উঁচিয়ে এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরে আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্যও সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরী কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতেই তার কান মাথা গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতে পারলেন না। অগত্যা খুব উগরে দিতেই তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনো চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার আর নতুন করে কিছুই নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগেই পুরো বাড়িতে চোখ বোলালো যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর, আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। এক বিছানায় শুতে না পারলে পরের টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ নিচের ঘড়িটা টেবিলের উপরে রাখতে রাখতে অত্যন্ত নির্বিকার কণ্ঠে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগে চোখে তাকালো বারিশের দিকে, গাল ফুলিয়ে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা পড়ার সময়? শার্টের হাতে কুটুতে কুটুতে ঘুরে তাকালো যুবক, ভ্রু কুঁচকে সামান্য উঁচিয়ে বলল, তাহলে কিসের সময়? ঘুমানোর সময়। ঝিলমিল জোর দিয়ে বলল, তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবার নিজের যুক্তিতে ফিরে এলো। আমিও তো বললাম শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশও ঘুরে ফুরে আবার সেই একই কথাতেই এসেছে। ঝিলমিলের মাত্রারিক্ত বিরক্তি ছাড়লো। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদর টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো, আমি ঘুমালাম। ঝিলমিল পা ঢুকে রাগে কচকচ করতে করতে বলল, একটাও করবো না আমি, না আপনার পাশে ঘুমাবো আর না পড়তে বসবো, আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরে মেঝেতে ইঁদুর দৌড়াই। চোখ দুটো ছানা পড়া হয়ে গেল ঝিলমিলের, আতকে উঠে পড়ল, কি? হ্যাঁ, একটু পরে দল বেঁধে আসবে। বারিশ পাশ পেরে শোয়ার জন্য কোলবালিশটা টেনে নিতে গিয়ে বেশ আলসেমি টেনে যোগ করলো, ওদের সাথে ঘুমাতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো, ওরা অনেক ভালো, তোমাকে ঠাকুমার চুলে শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। এই দূরের কথা শুনে ঝিলমিল আর এক সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে ভয়ে আর ঘেন্নায় এক লাফে ধপ্পাস করে পড়ার টেবিলের ওপরে উঠে বসলো। তারপর চারিপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের ওপর থেকে চেঁচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বারিশ চোখ না খুলে শান্ত গলায় বলল, ছিল, সরিয়ে ফেলেছি। কেন? এমনি, নিয়ে আসুন। ঝিলমিল হুকুমের সুরে বলল, পারবো না। মেয়েটা একদম চুপ হয়ে পুরো ঘরে চোখ ফুলালো। অন্ধকার মেঝেটার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। ইস, এইসবে সে ভয় যতটা না পায় তার থেকে বেশি ঘেন্না লাগে। একবার যদি পায়ের উপর দিয়ে যায়, ঘেন্নায় সে পাটাই কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশে বলল, তাহলে আমাকে নামিয়ে বিছানায় নিয়ে যান। বারিশ আবার ঘুরে পেছনের দিকে তাকালো। রুমের অবছা আলোয় সে দেখল ঝিলমিল পড়ার টেবিলের উপরে গুটিসুটি মেরে পা মুড়ে বসে আছে। দৃশ্যটা দেখে যেমন অবাক হলো তেমনি তার ভেতরে হাসিও পেয়ে গেল, তবে মুখে সেই ভাবটা প্রকাশ করল না। কি হলো? কি নিয়ে যান? বারিশকে চুপ থাকতে দেখে ঝিলমিল আবারও বলল, কেন, তোমার পা নেই? হেঁটে এসো। না, আমি আর এই মেঝেতে পা রাখবো না। ছি, আপনার ঘর এত নোংরা। আমাদের বাসায় কখনো ইঁদুর আসে না। মুখ বাঁকালো মেয়েটা। বারিশ এক হাতে মাথার নিচে দিয়ে বারিশে হেলান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। আপনি কি আমায় বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রেগে গিয়ে শেষবারের মতো জানতে চাইল। না, পারবো না, নিজের পায়ে হেঁটে এসো। আর তুমি না বলে আমার পাশে ঘুমাবে না, তো টেবিলেই ঘুমাও। আবার চোখ বন্ধ করে ফেলো লোকটা। ঝিলমিল গলা উঁচিয়ে বলল, আচ্ছা তাহলে আমি আবারও চিৎকার করছি। ধরপড় করে বিছানায় উঠে বসলো বারিশ, বলল, চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? হ্যাঁ, এই তো ইঁদুরে ভয় দেখিয়ে টেবিলে ঘুমোতে বলেছেন। সবাইকে ডেকে বলে দেব। বেশ চড়াসড়ে হুমকি দিল। বারিশ বেগতিক দেখিয়ে একটু নরম হয়ে বলল, আচ্ছা আসবে না ইঁদুর, ওরা আরও পরে আসবে, তুমি নেমে এসো। অসম্ভব, আপনি এসে আমাকে নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে নেবেন? ঝিলমিল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতেই বলল, যেন এটারই একমাত্র সমাধান। পারবো না, আমি তোমাকে কোলে নিতে গেলে এখন। বারিশের বাক্যটা মাঝপথেই আটকে গেল। এখন কি? ঝিলমিল জানতে চাইল। বারিশ ঝিলমিলের আপাদমস্তক একবার দেখল, এলোমেলো চুল। এই ধরনের টি শার্ট আর প্যান্টও মেয়েটাকে একটা অবছা আলোয় অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বলল, কিছুই না, আমার থেকে দূরে থাকো, দূরে থাকো, আমাকে শুধু বিছানায় নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে আসো তো। বিরক্ত হলো যুবক। মেয়েটা আর কথা পারল না। সে লম্বা লম্বা পা নিয়ে পুরো বাড়ি মাথায় তুলে এক চিৎকার করে উঠল, চঞ্চল দাদা! আই চুপ! বারিশ এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গেল ঝিলমিলের কাছে। এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলের মুখ চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, আয় মা, তুই কোলে আয়, তাও চেঁচাস না। মুহূর্তে বারিশের দুই হাত দিয়ে ঝিলমিলকে পাচা কোলে করে তুলে নিয়ে তাকে আলতো করে বই নিয়ে এসে বিছানার একদম ওপাশে কোনোটায় সাবধানে শুয়ে দিতে দিতে বলল,
স্যার পাশে শুতে সমস্যা, কিন্তু স্যারের কোলে উঠতে সমস্যা নেই। ঝিলমিল এসব না শোনার ভান করে চাদর দিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ঘুমিয়ে পড়ল। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার নিজের অংশটা গিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে শেষ আলোটুকু নিভিয়ে দেয়। তার চোখে ঘুম উড়ে গিয়েছে। পাশে থাকা একটা মেয়েটা চাদরে ঢাকা অবয়বটার দিকে তাকিয়ে সে বাকি রাতটুকু এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টা করেও সে আর ঘুমাতে পারল না। দিঘি কোথায়? নূরজাহান চৌধুরী গম্ভীর কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্রই ঘুমিয়ে পড়েছিল, চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। এই বিশাল বাড়িটাই তার থাকার ব্যবস্থা। তাহসিন আমতামতা করে বলল, আমি সত্যিই জানি না আম্মা। গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ চোখজোড়া তাহসানের মুখের উপরে স্থির ছিল। তাহসান মাথা নিচু করে চুপ করে রইল। সে আসলেই জানে না দিঘি কোথায় গেছে, আর জানলেও নূরজাহান আম্মার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার সাহস বা ইচ্ছে কোনোটাই তার নেই। জানলে সে কখনোই তার থেকে এই কথা লুকাতো না। আমাকে বললো, তাহসান ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে জানাতাম আম্মা। তাহসিন বিনয়ী কিন্তু দৃঢ় গলায় মাথা উঁচু করে বলল। কিছুক্ষণ ঘরের ভিতরে বাড়ি একটা নীরবতা বিরাজ করলো। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটু চুপ করে তাকিয়ে রইলেন তাহসানের দিকে। সম্ভবত তাহসানের সত্যটা যাচাই করে নিলেন। এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও, ও যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি আম্মা, অবশ্যই জানাবো। বলে তাহসিন উল্টো পায়ে নূরজাহানের ঘরের থেকে বের হয়ে এলো। করিডোর ধরে নিচে নেমে এসে নিজের রুমে গিয়ে ঢুকলো। দরজাটা আটকে দিয়ে বিছানায় বসার পর সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করে কিছু পুরনো মেসেজের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে ফোনটা বালিশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো। মধ্যরাত পেরিয়ে গিয়েছে অনেক আগেই। পুরো বাড়ি নিঝুম, কিন্তু আলতাফ চৌধুরী চোখে ঘুমের একটু রেশও নেই। তিনি বিছানায় শুয়ে ছটফট করেছেন আর বারবার দীর্ঘশ্বাস ফেলছেন। তার আর তার স্ত্রী নাজমা বেগমের মাঝখানে শুয়ে আছে 3 বছরের ছোট্ট ছেলে জিহান। গোলগাল ফর্সা মুখটা ফুলিয়ে একটা হাত বাবার গায়ের ওপরে তুলে দিয়ে সে একদম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। স্বামীর এই অস্থিরতায় জিহানের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে। তাই পাশে থাকে শুয়ে থাকা নাজমা বেগম এবার একটু বিরক্তি হলেন। নাজমা বেগম উঠে বসে সাবধানে জিহানের গায়ে হাতটা থেকে সরিয়ে কাঁথাটা টেনে দিলেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে হালকা ধমকে সরে জানতে চাইলেন, কি ব্যাপার, এপাশ ওপাশ করছো কেন? মেয়ের চিন্তা কি আজ সারা রাত না ঘুমিয়ে কাটাবে? তোমার জন্য এবার ছেলেটার ঘুম ভেঙে যাবে তো। আলতাফ চৌধুরী সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। নাজমা বেগম একটু নরম হয়ে বললেন, এত টেনশন করার কি আছে বলো তো? বিয়েই তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি। আল্লাহ কপালে রেখেছিলেন, তাই হুট করে সবকিছু এভাবে হয়ে গেল। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও তো। আলতাফ চৌধুরী এবার ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে খুব ভারী দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলেন। স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমার এত টেনশন ছিল না নাজমা। তুমি এই ছেলেকে চেনো না? চিনব না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আলতাফ চৌধুরী তিক্ত স্বরে বলে উঠলেন, ও শুধু আমার ছাত্র না, ও আমার নিজের হাতে বড় হয়েছে। আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকেই আমার জীবনের যৌবনে একদম শেষ করে দিয়েছে। আমি খুব ভালো করেই জানি ও ভেতরে বাহিরে কেমন। এমনিতে সবার সামনে নিজেকে এমনভাবে দেখাবে যে ও খুব ভদ্র সভ্য, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কিন্তু ও হলো চরম লেভেলের একরোখা একটা ছেলে। ও আমাকে এত জ্বালিয়েছে যে ওর কারণে শিক্ষকতায় ছেড়ে দিয়েছি আমি। আল্লাহ জানে আমার মেয়ে এই ছেলের সাথে কিভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। পাগল হয়ে গিয়েছো? যে পরিস্থিতিতেই হোক আল্লাহ ওদের এক করেছেন। তুমি এসব আর কথা মুখেও আনিও না। তুমি বুঝবে না, ঘুমাও। অবচা আলোর আধারিতে ঘরটা তখনও আচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না, ঘুম আর আসবেও না তার। সে উঠে বসলো। বিছানা থেকে নেমে একপাশে থাকা তরুণীর দিকে তাকালো। মেয়েটা একদম নিঃসার হয়ে ঘুমোচ্ছে। সে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় ডাকলো, এই মেয়ে ওঠো। ওপাশ থেকে কোনো সারা শব্দ নেই। মানবী তখনও গভীর ঘুমে মগ্ন। ঝিলমিল। বারিশ খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে মেয়েটার উপরে থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণে কী ভেবে হাতটা গুটিয়ে আনে। মনে এক ধরনের দ্বিধা কাজ করেছিল ওর, কিন্তু তখনই মনে পড়ে গেল মেয়েটা এখন আর কেউ নয়, তার বিবাহিতা স্ত্রী। নিজের স্ত্রীর উপরে তো তার পূর্ণ অধিকার আছে। এই ভাবনাটা আসতেই সে নিজের মনকে শক্ত করে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরতেই যুবকের চোখের পলক থমকে গেল। বুকের কেঁপে উঠল অচেনা স্পন্দনে। ঘুমের ঘরে ছটপট করায় মেয়েটার টি শার্টটা আর প্যান্টটা কিছুটা গুটিয়ে উপরে উঠে গিয়েছে। রুমের মৃদু আলোয় নিমিষেই দৃশ্যমান হলো মেয়েটার ফর্সা মসৃণ পেট আর নিটল হাঁটুর অংশ। বাড়ির শক্তপোক্ত মানুষ হলেও রক্ত মাংসের পুরুষ না চাইতেও তার চোখজোড়া সেই অনাবৃত শুভ্র ত্বকের ওপরে আটকে রইল। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডের গতিটা আচমকায় অবাধ্য হতে চাইল তার। গলাটা শুকিয়ে আসলো কেমন। বাড়ির পরক্ষণেই তাতে দাঁত চেপে নিজেকে সামনে নিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল সে।
দীর্ঘশ্বাস পেলে আর কোনো সুযোগ না দিয়েই ঘুমন্ত ঝিলমিলকে পাচা কোলে করে তুলে নিয়ে সোজা গিয়ে বসিয়ে দিল পড়ার টেবিলের চেয়ারে। ঝিলমিল তখনও ঘুমের অতল সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথেই তার ভারসাম্য রাখতে না পেরে অজান্তেই টেবিলে মুখ নুইয়ে ফেলল। বারিশ হাত বাড়িয়ে তার কপালে ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে বলল, সোজা হয়ে বসো। সে হাত ছড়াতেই ঝিলমিল আবারও উক করে মাথা নুইয়ে দেয়। বারিশ এবার ওর মাথা সোজা করে দেয়। মেয়েটা চোখ না খুলেই এবার এগিয়ে পড়ল। বারিশ আবারও ঠিক করে দিল। এভাবে 4-5 বার সোজা মাথা নোয়ানোর চোখ খোলা খেলা চলল দুজনের মধ্যে। হুট করে ঝিলমিলের তন্ডাটা ভেঙে গেল। ধরপড় করে চমকে উঠে সোজা হয়ে বসে চোখ রাগাতে রাগাতে এদিক ওদিকে তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করে বলল সে। বিছানা ছেড়ে সে আবার এই কাঠের তৈরি শক্ত চেয়ারে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, কাল রাতে আমাকে আর বিছানায় নিয়ে যাননি? বারিশ পকেট থেকে গোজে নির্বিকার গলায় বলল, মনে করে দেখো। ঝিলমিল একটু ভাবলো। হ্যাঁ, চঞ্চল দাদার নাম ধরে যখন চিৎকার দিয়েছিল তখন তো ওই লোকটা তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়েছিল। সে চুলগুলো ঠিক করতে করতে বলল, হ্যাঁ নিয়ে গিয়েছিলাম তো। তাহলে আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি। ভালো করেছেন, কিন্তু কেন? ঝিলমিল এখনো ঘুমের করে ঝিমুচ্ছে। চোখ দুটো ঠিকঠাক খুলতেই পারছে না। পড়তে বসো। লোকটার বলা এই দুটো শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকালো। 1 সেকেন্ডের সমস্ত ঘুম উবে গেল চোখ থেকে। বারিশ টেবিলের উপরে আঙ্গুল দিয়ে টোকা মেরে পড়ল, ফ্রেশ হয়ে এসে দ্রুত বই নিয়ে বসো। সকালবেলার পড়া মাথায় ঢোকে বেশি। এই সময় ব্রেন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের উপরে থাকা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেলো। ভোর 4টে বাজে। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে পড়াতে বসায়? ঝিলমিলের মাঝে এটাই মাঝরাত। তার মধ্যে আজকে আরও দেরিতে ঘুমিয়েছে। রাগে দুঃখে মেয়েটার চোখে পানি চলে আসার জোগাড়। বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে সে বলল, আপনি কি ফুপুকে বিয়ে করলেও এমন করতেন? বারিশ খুব শান্ত গলায় জবাব দিল, ওটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে কেন এমন করছেন? কেমন করছি সেটা না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খোলো, নয়তো আমি কি করতে পারি সেটার প্রমাণ করতে বাধ্য করো না। কাল রাতে থাপ্পড় ভুলে গেলে? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ওয়ার্নিং দিচ্ছি। আমি আর একবারও বলবো না। যাও ফ্রেশ হয়ে এসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশের সেই গম্ভীর চোখের চাহনি আর শক্ত গলার আওয়াজ শুনে ঝিলমিলের আর কথা বাড়ানোর সাহস পেল না। সে চেয়ার থেকে নেমে ধপধপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল এবং ভেতরের লকটা শব্দে আটকে দেয়। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, 20 মিনিট। তরুণী ভেতর থেকে বের হওয়ার কোনো নামগন্ধই নেই। বারিশ এতক্ষণ পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে শক্ত হাতে পরপর কয়েকটা ধাক্কা দিল সে। ভেতরে পরিস্থিতি বোঝার জন্য কান পাতে সে, তবুও সারা শব্দ নেই। মেয়েটা কি ভেতরে আবারও ঘুমিয়ে পড়লো নাকি? বারিশ দরজায় কড়া নেড়ে আবার ঠান্ডা গলায় হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটো ভাঙবো। এই এক হুমকিতেই কাজ হলো বোধহয়। খট করে শব্দ করে দরজা খুলে ওয়াশরুমের দরজাটা। মুখ কালো করে বের হয়ে এলো ঝিলমিল। ওর কপালে আর গালে পানি ফোটা ফোটা ছিটা লেগে আছে। বারিশ এক পলক তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজ হাতে বাড়িয়ে অত্যন্ত আহত করে ঝিলমিলের মুখের পানিটুকু মুছে দিয়ে বলল, গুড গার্ল, যাও এবার আইসিটি বইটা বের করো। আমি কিছু ম্যাথ দিয়েছি, ওগুলো সলভ করো। ঝিলমিল এবার বাতো মেয়ের মতো টেবিলে বইটা টেনে নিয়ে পড়তে বসলো। লোকটার দেওয়া আইসিটির কঠিন ম্যাথগুলো খুব মনোযোগ সহকারে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সেই বাধ্য ছাত্রীর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ঝিলমিল তখনও অঙ্কের কলকধাঁধায় বোধ হয়ে আছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙল নিচ থেকে ভেসে আসা একটানা কলিং বেলের শব্দে। সদর দরজায় কলিং বেলটা কেউ খুব অধৈর্য হয়ে বাজাচ্ছে। ভোর 4টার সময়। এই সময় বাড়ির বাকিরা কেউ ঘুম থেকে ওঠেনি। শব্দটা বারবার কানে আসতেই ঝিলমিল কলমটা রেখে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল দরজা খুলতে। দরজাটা খুলতেই ঝিলমিল যেন একদম পাথরের মতো জমে গেল। অবশেষে সে তার দেখা পেল, যার কারণে এই বাড়িতে তার পা রাখা। সে এখন তার সামনে দাঁড়িয়ে, এই বাড়ির একমাত্র নাতি শেহরিয়ার জারিফ। ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা 20 বছর বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন করেনি। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুঝে আসা চোখ দিয়ে খুব কৌতূহলী ও বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসলে বাস্তবে দেখছে নাকি নেশা ঘরে কোনো ভুল দেখছে। জড়িয়ে যাওয়া গলায় টেনে টেনে বলে, ঝিলমিল, আমি কি সত্যিই তোকে দেখছি? তুই তুই দরজা খুলেছিস? ঝিলমিল ঝটাপট 2 হাতে বুকের উপরে ভাঁজ করে দাঁড়িয়ে তো হারালো গলায় বলল, না, তোর চাচি দরজা খুলেছে। জারিফ একটা তাচ্ছিলের হাসি দিয়ে টাল সামলাতে সামলাতে বলল, আমার কোনো চাচি টাচি নেই, শর্ত সামনে থেকে। তা এখানে এসেছিস কেন? তুই না বলেছিলি আমার মুখও আর দেখবি না, তাহলে আবার কি চাস?
এই শোন, কেটে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি, তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কি দোষ? কি কেটেছে? তোর মতো এই লিকলিকে জারিফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে জারিফ বলল, দিনে দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। হ্যাঁ, এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখেই যাচ্ছিস। এই বাড়ি বোর হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদম পছন্দ করে না, সর সামনে থেকে। জারিফ বিদ্রুপে সরে বলল, তোর বউ হতে এখানে কে মরতে এসেছে শুনি? এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ পাকা হাসলো। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে গেল। তারপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল, ঠিকই তো বলেছি, আমি আমার স্বামীর বাড়িতেই আছি, এই বাড়ির ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচি শাহরিয়ার ফাইজান বারিশের স্ত্রী। কথাটা শুনে আবারও এক চরম তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। বলল, আমার চাচুর তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়ে গিয়েছে। আহারে, আমাকে হারিয়ে তুই এতটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমার বাকি গার্লফ্রেন্ডগুলোকে মেনে নিতে পারলে আমার সাথে থেকে যা। তুইও তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিল এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থামিয়ে দিল। চোখ দুটো আগুনের গোলার মতো করে বলল, চুপ বেয়াদব, নিজের চাচিকে এমন সস্তা কথা বলতে লজ্জা লাগে না? আমি যা বলছি কান খুলে ভালো করে শোন। কাল আমার ফুপির সাথে নয়, আমার সাথে তোর একমাত্র চাচার বিয়ে হয়েছে। অ্যান্ড নাও আমি এখন এই বাড়ির ছোট বউ, আর সম্পর্কে তোর নতুন চাচি। জারিফের হাত ফসকে গেল দরজার চৌকাঠ থেকে। সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে চোখ বড় বড় করে বলল, দেখ, ফাজলামো করবি না ঝিলমিল। আমার চাচা কোন দুঃখে তোর মতো একটা পুচকে মেয়েকে বিয়ে করতে যাবে? বাসরঘর থেকে মাত্র বের হলাম, আর তুই এখনো বলিস বিয়ে করার কথা? তোর সাথে কি আমার এখনো ফাজলামো করার সম্পর্ক? ঝিলমিল করা জবাব দিল। ঠিক তখনই উপর থেকে পদশব্দ শোনা গেল। বাড়ির সুহাশ্রম থেকে বের হয়ে ঝিলমিলকে রুমে না পেয়ে নিচে নেমে এসেছে। সিঁড়ি দিয়ে নামতেই যখন দেখলো সে ঝিলমিলকে সদর দরজায় এই এলোমেলো পোশাকে জারিফের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজ বিগড়ে গেল। সে দ্রুত পায়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে ঝিলমিলকে আড়াল করে ধমকের সুরে বলল, এসব পরে রুম থেকে বের হয়েছ কেন? তো যাও, রুমে যাও, কাপড় পাল্টে এসো। বারিশের কণ্ঠস্বর এবার বেশ করা। ঝিলমিল পাল্টা কিছু একটা বলতে চাইলো, কিন্তু বারিশ তাকে থামিয়ে দিয়ে চোখ রাঙিয়ে বলল, যেতে বলেছি আমি। স্বামী সেই রাগী চাহনি দেখে দাঁড়িয়ে থাকার সাহস পেল না মেয়েটা। হনহন করে সে সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগলো। তবে যেতে যেতেও তার কানে ভেসে এলো জারিফের তীব্র আর্তনাদ মাখানো কণ্ঠস্বর, চাচ্চু ও এখানে কেন? আর ও কি আবল তাবল বলছে, তুমি নাকি ওকে বিয়ে করেছ? বারিশ ভাতিজার নেশাগ্রস্ত চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ও ঠিকই বলেছে। মানে এবার আস্ত আকাশটা ভেঙে পড়লো জারিফের মাথায়। মানেটা পরে বুঝিস, আগে বল, কাল সারা রাত তুই কোথায় ছিলি? বারিশের কণ্ঠস্বর কঠোর, কিন্তু জারিফ তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সে চিৎকার করে উঠল, চাচ্চু ঝিলমিলের সাথে তুমিও পাগল হয়ে গেছো? তুমি ওকে বিয়ে করেছো মানে? দাদিমা জানে এটা? এটা কিভাবে সম্ভব? দাদিমা কোথায়? দাদি, ও দাদি। জাস্ট বিকজ আমি তোর সাথে একটু টাইম পাস করেছি বলে তুই ডিরেক্ট আমার চাচাকে বিয়ে করে বসলি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড ঝিলমিল? ঝিলমিলের দিকে তাকিয়ে বলল জারিফ। ঝিলমিল প্রচণ্ড বিরুদ্ধরূপ মাখানো স্বরে বলল, তোর মতো একটা চরিত্রহীন নেশাখোরের জন্য আমি আমার লাইফের এত বড় ডিসিশন দেব? এতটা ইম্পর্টেন্স নিজেকে দিস না। এই মেয়ে, একদম চুপ। আমার নাতির সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? পাশ থেকে ঝর্ণা বেগমের কর্কশ চিৎকার ভেসে এলো। জারিফের সেই গলা ফাটানো চিৎকার বাড়ির সবার ঘুম ভেঙে গিয়েছে। একে একে সবাই নিচে নেমে এসেছে। ঝিলমিলও উপর থেকে কাপড় পাল্টে আসতে একদম দেরি করেনি। ঝর্ণা বেগমের সেই ধমক শুনে বারিশের ঝিলমিলের সামনে এসে দাঁড়ালো। বাড়ির দিকে তাকিয়ে শান্ত কিন্তু শক্ত গলায় বলল, তুমি চুপ করো আম্মা। ও তো ঠিকই বলেছে, বিয়ে তো আমাদের কারোর ইচ্ছে হয়নি, পরিস্থিতির চাপে পড়ে হয়েছে। ছেলের মুখে এমন তড়িৎ উত্তর শুনে ঝর্ণা বেগম রাগে জ্বলে উঠলেন। তীক্ষ্ণ গলায় বললেন, আমার সামনে বেয়াদবের মতো কথা বলবেন না তরঙ্গ। কিসের বিয়ে আর কিসের পরিস্থিতি? আজ এখনই এই মুহূর্তে ওকে এই বাড়িতে ওই বাড়িতে দিয়ে আসবে তুমি। ঝিলমিলের মুখের রং বদলে গেল। একটু আগেও জারিফের মুখোমুখি হওয়ার আগে সে নিচে থেকে এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল, কিন্তু এখন যেতে চায় না। সে এখানেই থাকবে, এই বাড়ির ছোট বউ হয়ে জারিফের চাচি হয়ে থাকবে। ঝিলমিল বারিশের একদম গা ঘেঁষে দাঁড়িয়ে স্বামীর সাথের হাতাটা আলতো করে টেনে ধরে অত্যন্ত ফিসফিসানি গলায় আতঙ্কিত স্বরে বলল, আপনি কি সত্যি সত্যি আমাকে ওনাদের কথায় রেখে আসবেন? বারিশ ঘাড় ঘুরিয়ে এক পলক মেয়েটার সেই ফ্যাকাশে মুখের দিকে তাকালো। সে একটু ঝুঁকে মৃদু আওয়াজে পাল্টা প্রশ্ন করল, রেখে আসলে খুশি হবে? ঝিলমিল চটপট দুপাশে মাথা নাড়ল। তার চোখের ভাষা পরিষ্কার বলে দিচ্ছে সে যেতে চায় না। বারিশ একটু বাঁকা হাসলো, বলল, তাহলে আমি যা যা বলবো সব শুনতে হবে। কি শুনতে হবে? যখন যেটা হুকুম করব সেটাই করতে হবে। ঝিলমিল কিছু না ভেবেই বলল, ওকে, আমি রাজি, কোনো সমস্যা নেই, আমি শুনবো সব।
ছেলের কোনো হেলদোল না দেখে ঝর্ণা বেগম এবার এগিয়ে এসে চিপিয়ে চিপিয়ে বললেন, কি বললাম শুনতে পাওনি? ওকে আজই ওর বাপের বাড়িতে দিয়ে আসবে। আমি এই আপদকে এক সেকেন্ডের জন্য আমার সংসারে। ঝর্ণা বেগম নিজের কথা শেষ করার আগেই বাড়ির বরফ শীতল গলায় বলে উঠল, তুমি খুব ভালো করে জানো আম্মা, আমি তোমার বাধ্য ছেলে নই। সকাল সকাল অযথা তর্ক করতে এসো না। বারিশের এই মুখের উপরে দেওয়া জবান শুনে ঝর্ণা বেগমের চোখ দুটো রাগে কপালে উঠে গেল। মুখে মুখে কথা বলবে না। তুমি তো দিঘিকে বিয়ে করতে চেয়েছিলে, তাহলে এই মেয়েকে কিভাবে বিয়ে করলে? বারিশ অত্যন্ত উদাসীন গলায় জবাব দিল, কপালে ছিল হয়ে গিয়েছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি কিছু নেই তো। আছে, আমি সেখানেই ছিলাম না। আমার কাছে এই বিয়ের কোনো ভিত্তি নেই। ওকে রেখে এসো, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বারিশের চোখে মুখে কোনো হেলদোল দেখা গেল না। সে মায়ের দিকে তাকিয়ে সোজাসুজি বলল, চলে যাও, ও কোথাও যাবে না, এখানে আমার সাথেই থাকবে। কথাটা বলে বারিশ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে পাশ থেকে ঝিলমিলের নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। তারপর সবার সামনে দিয়ে তাকে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিজের রুমের দিকে যেতে চাইল। ঝিলমিল শুধু বড় বড় চোখে তার স্বামীর এই রূপ দেখতে দেখতে মন্ত্রমুগ্ধের মতো পিছু পিছু হেঁটে গেল। এদিকে ঝর্ণা বেগম রাগে ক্ষোভে ফেটে পড়লেন। তিনি হনহন করে ওনার স্বামী চঞ্চল শাহরিয়ারের কাছে গিয়ে দাঁড়িয়ে ঝাঁঝালো গলায় বললেন, তুমি থাকতে কিভাবে এই বিয়ে হতে দিলে? তুমি কি জানতে না ঝিলমিলকে আমার ভালো লাগে না? চঞ্চল শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস পেলে নির্বিকার ভঙ্গিতে বলল, কি জানি, কে জানে তোমার কেমন লাগে ওকে। আমার তো বেশ ভালোই লাগে মেয়েটাকে। আর বিয়েটা যদি কাল না হতো, ওর আজকে রিসেপশনের অনুষ্ঠানটা কিভাবে হতো শুনি? কত নামি দামি মানুষ আসবে, তারা কেউ বউ না দেখে কি বলতো? সেটা আমি বুঝতাম। ঝিলমিল বাচ্চা একটা মেয়ে, আমার ছেলের মতো যোগ্য একটা পাত্রের সাথে ওকে কিছুতেই মেনে নেব না। জারিফ এতক্ষণ এক কোণে দাঁড়িয়ে নিজের মাথা চেপে ধরে সব দেখছিল। দাদির কথা শুনে সেও এবার সুযোগ বুঝে গা ঝাড়া দিয়ে এগিয়ে এলো। দাদির সাথে তাল মিলে খ্যাপাটে গলায় বলল, ঠিক বলেছ দাদিমা, কোথায় ঝিলমিল আর কোথায় চাচ্ছ? দুজনের কোনো ম্যাচই নেই। তুমি আর দেরি করো না, দ্রুত ওদের ডিভোর্স করানোর ব্যবস্থা করো। এই বাড়িতে আমি ওরে এক সেকেন্ডও দেখতে চাই না। জারিফের কথা শেষ হওয়ার আগেই লিভিং রুমে হুট করে একটা ঠাস করে শব্দ হলো। সবার সামনে জারিফের গালে এসে ল্যান্ড করলো একটা শক্ত চর। জারিফ এক হাতে গালে চেপে ধরে দুদিকে ছিটকে দুকদম পিছিয়ে যায়। সামনে তাকিয়ে দেখলো ওর বাবা ফরহাদ শাহরিয়ার, অর্থাৎ বারিশের বড় ভাই, রাগে ফুঁসছেন। তিনি নিজের ছেলের উপরে ধমকে উঠে পড়লেন, কোথায় ছিলে সারা রাত তুমি? দিন দিন এত অসভ্য আর জঘন্য কেন হয়েছ? লজ্জা করে না তোমার? সারা রাত বাইরে মদ গিলে সকালবেলা মাতলামি করতে করতে বাড়ি ফিরছ, আবার বড়দের মাঝে এসে ডিভোর্সের পরামর্শ দিচ্ছ। নিজের লিমিটের মধ্যে থাকো জারিফ, একদম মুখ বন্ধ করো, নইলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। বাবার এই রৌদ্রমূর্তি দেখে জারিফের নেশা এবার পুরোপুরি ছুটে গেল। সে আর কথা বাড়ানোর সাহস পেল না, তবে অপমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ওপরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, সব এই ঝিলমিলের জন্য হচ্ছে। ওই বাড়িতে পা রাখতেই আমার লাইফে অশান্তি শুরু হয়ে গেল। ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট আই ক্যান ডু ঝিলমিল। আমি তোকে এই বাড়িতে শান্তিতে থাকতে দেব না, দেখে নিস। ঝর্ণা শাহরিয়ার ধপাস করে সোফায় পুকিয়ে বসলেন। ক্ষোভে তার বুকটা এখনও ধরপড় করছে। আজকে রাতে রিসেপশনের অনুষ্ঠান, ছোট ছেলে বিয়ে বলে কথা, তাই আয়োজনটাও করা হয়েছে বেশ রাজকীয়ভাবে। তবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের পেছনে আরও একটা বড় কারণ ছিল, তা হলো দিঘিকে ঝর্ণা বেগমের বহু আগে থেকে ভীষণ পছন্দ। এই পুরো এলাকায় যদি রুচিশীল আর আলট্রা মডার্ন বলে কোনো মেয়ে থাকে, তবে সে একমাত্র দিঘি। সবসময় নিজেকে ফ্যাশনেবল ও পরিপাটি করে নিজেকে ভিন্নভাবে গুছিয়ে রাখে। ওর হাঁটা চলা, সোশ্যালাইজিং এবং স্মার্টনেস যে কোনো কর্পোরেট লেভেলের মার্জিত মেয়েকে টেক্কা দেবে। তার উপরে বড় প্লাস পয়েন্ট ছিল, ছেলে বারিশ বিদেশ থেকে ফিরে নিজের মুখে জানিয়েছিল সে দিঘিকে বিয়ে করতে চায়। ব্যাস, সোনাই সোহাগা। ঝর্ণা বেগম আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। দিঘির পরিবারের সবার সাথে কথা বলে তড়িঘড়ি করে বিয়ের 3 তারিখ ঠিক করে ফেললেন। আশা ছিল এমন একটা মডার্ন একটা মেয়ে হবে শাহরিয়ার বংশের ছোট বউ, যে তার হ্যান্ডসাম আর যোগ্য ছেলের একমাত্র পারফেক্টলি পাশে মানিয়ে যাবে। কিন্তু শেষ মুহূর্তে এসে দিঘির জায়গায় তার সংসারে পা রাখল ঝিলমিল। একই পরিবারে দুজন মেয়ে হওয়া সত্ত্বেও দুজন একে অপরের বিপরীত রূপ। দিঘি যেমন পরিপাটি স্মার্ট, সেখানে এই ঝিলমিল মেয়েটা বড্ড বোকাশোকা আর অপরিপাটি। রূপ লাবণ্য থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়া বা পরিপাটি থাকার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। চুলগুলো সবসময় অবিন্যস্ত থাকে, কাপড়ের বাজবিছার নেই। যেমন একরাশ উদাসীনতা সবসময় ভর করে থাকে তার ওপরে। সে ছোটবেলা থেকেই তাকে দেখে এসেছে সে মেয়েটাকে। এত অগোছালো মেয়ে সে জীবনেও দেখেনি। হ্যাঁ, মেয়েটার এখনও নিজেকে মেনটেন করার মতো বয়স বা ম্যাচিউরিটি কোনোটাই আসেনি। এখনও তো ও কৈশোরের খামখেয়ালি পোনাতেই আটকে আছে। আরও কয়টা বছর যাক, মেয়েটা একটু দিন দুনিয়ারই শিখুক, তারপর ওর বয়সে কোনো পাত্রের সাথে ওর বিয়ে হবে। সেটা স্বাভাবিক। তার ছেলের সঙ্গে কেন? কোথায় সে পারফেক্টলি ম্যাচিওর আর ইন্টেলিজেন্স লাইফ পার্টনার?
আর কোথায় এই অগোছালো নাবালিকা? বারিশের মতো পুরুষের পাশে কোনো অ্যাঙ্গেল থেকেই মানানো যায় না। ঝর্ণা বেগম কপালে হাত দিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে আবারও সেই দিকের চেহারাটাই ভেসে উঠল। দিকে থাকলে আজ রাতের রিসেপশনে মিনিস্টার থেকে শুরু করে বিজনেসম্যান সবার সামনে কত সুন্দর করে কথা বলে পুরো স্টেজ মাতিয়ে রাখতো। আর এই ঝিলমিল শাড়িটা পর্যন্ত ঠিকঠাক কারি করতে পারে না, ওনা সামলাতে গিয়ে হোঁচট খায়। কে জানে কি কাণ্ড করে এই মেয়ে আজ। উল্টো তাদের মান সম্মান ধুলোই না মিশিয়ে দেয়। নিজের ছেলের সঙ্গে এই ঝিলমিলকে কোনোভাবে মেনে নেওয়া যায় না, অসম্ভব। এটা কিছুতেই হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ বারিশ চাচু। আপনাকে যতটা খারাপ মনে করেছিলাম আপনি ততটাও কিন্তু মোটেও খারাপ নন। ভালোই আপনি। এগেইন থ্যাংক ইউ। রুমে পা রাখার পর থেকে ঝিলমিল এক নাগারে বারিশের গুণগান গেয়ে যাচ্ছে। ওর এই অনর্গল বকবকানিতে অতিষ্ঠ হয়ে বারিশ ঘুমাতে যাওয়ার জন্য পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। পেছনে ঘুরে পুরো কুচকে বলল, তুমি কি এবার একটু থামবে? ঝিলমিল সেদিকে পাত্তা না দিয়ে এবার বেলকুনির দিকে এগিয়ে যায়। বেলকুনিতে হাত রেখে বলল, আমি সত্যি ইমপ্রেসড। আমার জন্য আপনি নিজের মায়ের সাথে ওভাবে তর্ক করলেন, ওয়াও। বেলকুনিতে দাঁড়িয়ে ঝিলমিল ওর নিজের আগের রুমটার দিকে তাকালো। চৌধুরী বাড়ি আর শেহরিয়ার বাড়ি একদম পাশাপাশি। বারিশের এই বেলকুনি থেকে ঝিলমিলের বেলকুনি আর ছাদ সবকিছু খুব স্পষ্ট দেখা যায়। বারিশ ওর পেছনে এসে পকেটে হাত গুজে দাঁড়ালো। তারপর একদম ভাবলেশীন গলায় বলল, তোমার জন্য বলিনি, আমি এরকমই। শুনে ঝিলমিল একটু মুখ পাকালো, তবে পরক্ষণেই তার মাথায় নতুন কৌতূহল খেলে গেল। সে ঝটপট ঘুরে বারিশের মুখোমুখি হয়ে বলতে চাইল, আচ্ছা চাচু, একটা কথা জিজ্ঞেস করি। মেয়ের কথা শুনে শেষ হলো না। বারিশ আচমকা এক পা এগিয়ে এসে এক হাত দিয়ে ঝিলমিলের নরম গাল দুটো শক্ত করে চেপে ধরে। তার চোখ দুটো আচমকাই বেশ বিপজ্জনক দেখালো। সে চিবিয়ে চিবিয়ে বলল, আর একটা বারো যদি ওই চাচু শব্দটা তোমার মুখ থেকে বের হয়েছে, তবে একদম এখান থেকে নিচে ফেলে দিব। ঝিলমিল এক মুহূর্ত পুরো চুপসে গেল। বারিশের এই আসমিক রুদ্রমূর্তি দেখে সে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। ভয়ে পেঁচাতে গিয়ে তার পিঠ ঠেকে গেল বেলকনির রেলিংয়ে। বারিশ তার ঠিক সামনে একদম ঝুঁকে দাঁড়িয়ে আছে।